নমস্কার বন্ধুগণ, আমি অর্ক। আজকে যে ছবিটা নিয়ে আমরা কথা বলবো সেই ছবিটা একটা 1975 সালে তৈরি হওয়া ছবি এবং গত বছর সেই ছবিটার 50 বছর পূর্ণ হল 2025 সালে। 2026 সালে দাঁড়িয়ে সেই ছবিটার ইম্প্যাক্টটা কতটা, সেই ছবিটা কি একই রকম ভাবে এফেক্ট করতে পারে আমাদের মতো মানুষের মনে, নাকি সেই ছবিটা সময়ের সাথে সাথে ধুলোয় মিশে গেছে? সেটাই জানবো আমরা এই এপিসোডে। এবং প্রথমেই আমি ছবিটার নামটা বলে দিই, যদিও ছবিটার নাম আপনারা থাম্বনেইলে দেখতেই পেয়েছেন, কিন্তু ছবিটার নাম হলো শোলে। পরিচালক রমেশ সিপ্পি, লেখক সেলিম খান এবং জাভেদ আখতার। তো এই ছবিটা কয়েকদিন আগে আমার বড় স্ক্রিনে দেখার সৌভাগ্য হলো। হ্যাঁ, মানে রিমাস্টার যে ডিরেক্টরস কাট সেইটা দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তৎসত্ত্বেও যে ছবিটা আমি দেখেছি, সেই ছবিটা, যে ছবিটা আমরা এতকাল ধরে দেখে এসেছি ছোট স্ক্রিনে, সেই ছবিটাই আবার বড় স্ক্রিনে দেখার সৌভাগ্য হলো। এবং তাতে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে একই সিনেমা যেহেতু আমি ছোট স্ক্রিনে দেখেছি এবং বড় স্ক্রিনে দেখেছি, এক্স্যাক্ট ইম্প্যাক্টটা বোঝা গেল। এরকম নয় যে একটা অন্য ছবি তার বেটার ভার্সন আমি বড় স্ক্রিনে দেখছি, তাতে ওটা অন্য ইম্প্যাক্ট হচ্ছে, তা নয়। কিন্তু আমি এক্স্যাক্ট ছবিটাই বড় স্ক্রিনে দেখছি এবং তা দিয়েও এই ইম্প্যাক্টটা যেটা আমি ছোট স্ক্রিনে হয় ছবিটার, তার 10 গুণ হয়ে যাচ্ছে। এবং সেই জন্য আমি বলছি 1975 সালে তৈরি হওয়া সেই ছবিটার 2025 সালেও বা 26 সালেও সমান ইম্প্যাক্ট আছে। ছবিটা আপনাকে যেভাবে ম্যানিপুলেট করে অ্যাজ অ্যান অডিয়েন্স, মানে আপনি কখনো না, মানে এই যে ধরুন এই ছবিটা আপনি অ্যাজ অ্যান অ্যানালিস্ট দেখতে পারবেন না একটা পয়েন্টের পর। আপনি কিন্তু অ্যাজ অ্যান অডিয়েন্স দেখতে শুরু করবেন, কারণ ছবিটা আপনাকে ম্যানিপুলেট করে নেবে থ্রু ইট স্ক্রিন প্লে। কি আছে স্ক্রিন প্লেতে আমাকে জিজ্ঞেস করবেন না, সেই জিনিস তৈরি করার মতো বা বোঝার মতো সাধ্য বা ক্ষমতা আমার এখনো তৈরি হয়নি। হয়তো আজ থেকে 50 বছর পর গিয়ে তৈরি হবে, কিন্তু এখন তৈরি হয়নি। তো আমি বলতে পারবো না কি আছে, কিন্তু কিছু তো একটা আছে। এবং সেই জিনিসটা একটা অদ্ভুত ইম্প্যাক্ট আপনার মধ্যে ক্রিয়েট করতে সক্ষম। এই যে ধরে নিন ইন্টারমিশন সিন, সেটা তো আপনারা অনেকবার দেখেছেন। ইন্টারমিশন সিন কোনটা আমি আপনাদের বলে দিই। সেটা হচ্ছে ঠাকুর বলদেব সিং, সে গব্বরের হাতে মার খাচ্ছে এবং মার খেয়ে হাত বাঁধা অবস্থায় গব্বর তার দুটো হাত কেটে দিচ্ছে এবং সেখানে একটা বিরাট কমোশন হচ্ছে, ইয়ে হাত মুঝে দে দে। ঠাকুর ঠাকুর বলছে নেই, ইয়ে হাত মুঝে দে দে নেই। এই চলছে 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 চলছে, কেটে দিল। কেটে দেওয়ার পরে ফ্ল্যাশব্যাক থেকে এই সময় চলে এলো, ঠাকুরের গা থেকে শালটা খুলে পড়ে গেল। আমরা দেখতে পেলাম যে ঠাকুরের দুটো হাত নেই এবং রাধা এসে আস্তে করে শালটা পরিয়ে দিল। ঠাকুর হাঁটতে হাঁটতে চলে গেল। এই পুরো জায়গাটা, ওই অত বড় কমোশনের পরে এই পুরো জায়গাটা সাইলেন্ট। এবং আপনি ভাবুন, আপনি একটা অত বড় হলে ছবিটা দেখছেন, গোটা হল সাইলেন্ট, পুরো সিনটা সাইলেন্ট, গোটা হল সাইলেন্ট। এবং ওই কমোশনের পরে যখন গোটা হল সাইলেন্ট হয়ে যায়, কি ইম্প্যাক্ট আপনার মধ্যে ক্রিয়েট করে ওই জিনিসটা। এবং ছোট স্ক্রিনে আপনি যখন ইন্টারমিশনটা দেখছেন, আপনি আপনার বাড়ির লোকের সাথে আশপাশে, আপনি একা বসে দেখছেন বা আপনার বাড়ির লোকের সাথে দেখছেন, আপনি হয়তো চায় চুমুক দিয়ে পরের সিনটা চলে গেল, সঙ্গে সঙ্গে শুরু শুরু হলো, তো আপনি অতটা বুঝতে পারবেন না। কিন্তু যখন আপনি বড় স্ক্রিনে দেখছেন সেই একই জিনিস এবং গোটা হল চুপ করে যাচ্ছে এবং ইন্টারমিশনটা হওয়ার পরেও সেই শখে খানিকক্ষণ হল চুপ করে আছে, তারপর 5 সেকেন্ড পরে এক এক করে উঠছে, এইটা কিন্তু মানে আপনার গায়ে সত্যি সত্যি কাঁটা দিতে বাধ্য হবে। এই জিনিসটা আপনি মানে লিটারালি বুঝতে পারবেন যে এটা কি হলো, মানে জাস্ট কি হলো এটা, পুরো হল চুপ। তো হলে একটা ছবি দেখার ইম্প্যাক্ট কিন্তু অন্য জিনিস। মানে আমি কমপ্লিটলি হয়তো শোলে থেকে ডাইভার্ট করে এটাই চলে এলাম যে বড় স্ক্রিনে ছবি দেখার কি ইম্প্যাক্ট, কিন্তু সত্যি শোলে যদি আপনি বড় স্ক্রিনে দেখার কখনো সুযোগ পান, এটা মিস করবেন না এবং প্যাক থিয়েটারে দেখলে আরো ভালো লাগবে। এবং কিভাবে ম্যানিপুলেট করে ছবিটা আপনাদের আমি বলি। ধরুন ওপেনিং সিন যখন গানটা শুরু হচ্ছে, তার সঙ্গে নস্টালজিয়া ফ্যাক্টর তো আছেই। ধরুন এই ছবিটা আপনি এতবার দেখেছেন
ছোট স্ক্রিনে, তো আপনি জানেন কোন মুহূর্তে কি জিনিসটা হবে, কখন মেহবুবা 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 গানটা শুরু হবে, এবং কখন এই এই মিউজিকটা হবে, কখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে করা শুরু হবে, কখন এই ডায়লগটা বলবে, কখন গাব্বারের এন্ট্রি হবে, সবই আপনি জানেন। তো সেটা একটা প্রিকনসিভ নোশন তো আপনার মধ্যে আছেই যে এইবার তো ওই সিনটা ওফ, তো এইটা তো আপনার মধ্যে আছেই। কিন্তু স্টিল যখন আপনি হলের মধ্যে দেখছেন, আপনি একটা কালেকটিভ ইম্প্যাক্ট ফিল করতে পারছেন আপনার মধ্যে, যে আমি এক্সাইটেড এই সিনটার জন্য, আমার পাশের লোকটাও এক্সাইটেড এই সিনটার জন্য, এবং সেই লোকটাও চেঁচাচ্ছে, আমি কিন্তু জানি না আমার পাশের লোকটা কে, কিন্তু সেই লোকটা চেঁচাচ্ছে, আপনিও চেঁচাচ্ছেন। তো অমিতাভ বচ্চনের নাম পড়ছে স্ক্রিনে, চিৎকার। আর.ডি. বর্মনের নাম পড়ছে, চিৎকার। সালিম জাওয়াদের নাম পড়ছে, চিৎকার। মানে রমেশ সিপ্পির থেকে সালিম জাওয়াদের নামে বেশি চিৎকার পড়েছে এই ছবিটাতে। তারপরে যখন এই সিনটা হয়, যখন ধরুন অমিতাভ বচ্চনের মারা যাওয়ার সিনটা হয়, তখন একটা অদ্ভুত রিয়াকশন হয়। মানে ধরুন অমিতাভ বচ্চন মারা যাচ্ছে, ধর্মেন্দ্র এসে ছুটে এসে অমিতাভ বচ্চনকে কোলে নিয়ে বলছে, যায় তুই ঠিক হে না যায়, তখন সবাই হাহা করে হাসতে শুরু করে ওই জায়গাটাতে। মানে সেটাও কিন্তু কি মানে কি একটা অন্যরকম, আপনি যখন সিনেমাটা দেখছেন, আপনি কখনোদিন ভাবতে পেরেছিলেন যে ওই জায়গাটা থেকেও হাসতে পারে? তো ওটাও একটা জিনিস, মানে ওটা একটা অন্য ইম্প্যাক্ট আপনার মধ্যে ক্রিয়েট করবে কিন্তু। এবং এরকম আরো অনেক জায়গা আছে, এরকম আরো অজস্র জায়গা আছে ছবিটার মধ্যে, যেটা অন্যভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে। কিন্তু ছবিটা স্ক্রিন প্লে, মানে আমি ভেবেছিলাম যে ধরুন এত বছর পরে ছবিটা আমি হলে, এতবার তো ছবিটা দেখে নিয়েছি, তো এত বছর পরে ছবিটা হলে দেখতে যাচ্ছি, নিশ্চয়ই কিছু কিছু জায়গায় তো বোর হবই। আপনি বিশ্বাস করুন, 1 সেকেন্ডের জন্য হয়নি, 1 সেকেন্ডের জন্য না, ছবিটা এমনভাবে বিল্ড আপ করতে করতে যায়। ইভেন ইন্টারভালের শেষে যখন সেকেন্ড হাফ শুরু হয়, সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে মেহবুবা মেহবুবা গানটা চলে আসে কিছুক্ষণের মধ্যে, তো আপনি সঙ্গে সঙ্গে হুকড হয়ে গেলেন। এবং এটাও এটাও নয় যে কন্টিনিউয়াস কিছু না কিছু হয়ে চলেছে, দেয়ার আর মোমেন্টস। ওই যে সিনটা আপনি ভাবুন, যখন অমিতাভ বচ্চন বসে বসে মাসি বাজাচ্ছে, আর জয়া ভাদুরী একটা একটা করে ল্যাম্প নেভাতে নেভাতে যাচ্ছে, যদিও আমার মনে হলো ওই সিনটা দুবার আছে এবং দুবারই সেম সিন রাখা হয়েছে, সেটা আমাকে আরেকবার রিভিজিট করলে আমি হয়তো বুঝতে পারবো। কিন্তু যাই হোক, তো জয়া ভাদুরী হেঁটে হেঁটে যাচ্ছে ল্যাম্প নেভাতে নেভাতে, এবং অমিতাভ বচ্চন বসে বসে এটা বাজাচ্ছে, মাউথ অর্গানটা বাজাচ্ছে। তো ওই সিনটা আপনি ভাবুন তো, একটা কমার্শিয়াল ছবিতে ওরকম একটা দৃশ্য যেখানে কোনো ডায়লগ নেই দুটো প্রোটাগনিস্টের মধ্যে, এবং তারা জাস্ট চোখ চাওয়াচাই করে তাদের মধ্যে একটা বিরাট একটা প্রেমের অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা বিরাট কেমিস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট একজন মাউথ অর্গান বাজাচ্ছে আর একজন ঘরের বাতিগুলো নেবাচ্ছে এটার মধ্যে দিয়ে। তো এটা তো মানে ভাবনার বাইরে আর কি, মানে এটা তো একটা মোমেন্ট। এটা তো নয় যে আপনাকে একটা ঘটনার পর ঘটনা, তারপর ঘটনা, তারপর ঘটনা এরকম দেখিয়ে দিচ্ছে, তা কিন্তু নয়। এটা তো একটা মোমেন্ট যেটা আপনার সঙ্গে রয়ে যাবে। এই কারণেই হয়তো শোলে ক্লাসিক। মানে নাসিরুদ্দিন শাহ যাই বলুক, শোলে ইজ নট আ গ্রেট ফিল্ম, শোলে কামে গ্রেট ফিল্ম নিয়ে মানতা, এসব যাই বলুক, শোলে ইজ এ ক্লাসিক। শোলের মতো ছবি তৈরি হয়নি, হবেও না। তো এই তো গেল শোলে বড় স্ক্রিনে দেখার আমার অভিজ্ঞতা। এটা তো আপনাকে বললামই যে এত বছর পরেও শোলের ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু শোলের সৃষ্টিটা এক্স্যাক্টলি কিভাবে হলো সেটাও তো একটা ফ্যাক্টর। মানে শোলে এলো কোথা থেকে, শোলের আইডিয়া কোথা থেকে এলো, শোলে কি একেবারে অরিজিনাল একটা আইডিয়া? একেবারেই নয়। ওই যে ধরুন ওই সিনটা যেখানে ঠাকুরের পুরো ফ্যামিলিকে বুচার করে দিচ্ছে গব্বর, গুলি করে মেরে দিচ্ছে, সেটা পুরোপুরি ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট বলে একটা সিনেমা থেকে ঝেড়ে ফেলা হয়েছে, মানে পুরোপুরি একেবারে। কিন্তু একটা ব্যাপার আছে ওই সিনটা আর এই সিনটার মধ্যে ডিফারেন্স আছে। আপনি যদি দেখেন, একটা মিউজিক্যাল ডিফারেন্স আছে। আর.ডি. বর্মন যেভাবে মিউজিকটা ক্রিয়েট করেছেন, আর.ডি. বর্মন শুরুতে একটা বিরাট হিউজ মিউজিক ক্রিয়েট করেছেন। মানে তো প্রথম যখন গুলিটা চললো, তারপরে ওকে দেখতে পেলো ওর ভাই ওপর থেকে পড়ে যাচ্ছে, তারপরে ও ছুটতে ছুটতে যাচ্ছে, তখন থেকে মিউজিক শুরু হচ্ছে, বিরাট একটা মানে একটা কেওটিক মিউজিক শুরু হচ্ছে, এবং সাথে সাথে আস্তে আস্তে সবাই মরে গেল, তারপর শুধু দোলনার ক্যাচ 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 ক্যাচ। এনিও মোরিকনে শুধু উল্টে দিচ্ছেন বিষয়টাকে, প্রথমে সাইলেন্স, পরে গিয়ে মিউজিকটার একটা
আপার লেভেল অ্যাচিভ করছে। এরকম নয় যে খুব বিরাট, মানে আর ডি বর্মন যে ইনিশিয়ালি যে কেওসটা করেছেন ওরকম নয়, কিন্তু এনিও মরিকন যেটা করেছেন সেটা হচ্ছে মিউজিকটা আস্তে 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 বাড়ছে, দিয়ে একটা হাইয়ের জায়গায় পৌঁছচ্ছে, সেখান থেকে গুলিটা হচ্ছে, সিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রানজিশন হচ্ছে। তো আর ডি বর্মন কিন্তু আরেকটা জিনিস যেটা মানে এই ছবির আরেকজন নায়ক কিন্তু আর ডি বর্মন, মানে যেভাবে সাউন্ড, কেওস আর সাইলেন্স নিয়ে খেলেছেন এই ছবিটাতে, পুরো ছবিটা জুড়ে, মানে গব্বর সিং যখন সবাইকে মারছে, ধরুন ওই সিনটা, গব্বর সিং সবাইকে মারছে, এটা থেকে আরেকটা পয়েন্ট মনে এলো, সেটা আমি পরে বলছি। গব্বর সিং যখন সবাইকে মারছে, গব্বর সিং তিনজনকে মারলো, একটা প্রচুর হাসি করতে 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 তিনজনকে মারলো, সাইলেন্স। এই সিনটা যেটা কথা এর আগে বললাম, গব্বর সিং সবাইকে বুচার করছে, ওখানেও তাই, সাউন্ড 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 সাউন্ড, সাইলেন্স, কোনো সাউন্ড নেই, শুধু দোলনার ক্যাচ ক্যাচ ক্যাচ। ইভেন ওই সিনটা যেটা আমি আগে বললাম, যেটার কথা, যে ঠাকুরের হাত গব্বর সিং কেটে দিল, সাউন্ড কিচ্ছু না, সাইলেন্স, ঠাকুর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইভেন অমিতাভ বচ্চনের ওই সিনটাতেও শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ ইউজ করা আছে, শুধু ওই অমিতাভ বচ্চন যখন মারা যাবে আর কি, অমিতাভ বচ্চন ওই মারা যাওয়ার স্টেজিং সিনটাতে, যে দেখছে একটা করে গুলি আছে, দেখছে আর গুলি নেই, ওই জায়গাটাতেও মোস্টলি কিন্তু অ্যাম্বিয়েন্ট মিউজিক নিয়ে আর ডি বর্মন খেলেছে। তো আর ডি বর্মন মানে অন্য জিনিস করে দিয়েছেন এই ছবিটাতে, মানে আর ডি বর্মন যেন এই ছবিটা যে লেভেলে ছিল, আর ডি বর্মন মিউজিক দিয়ে ছবিটাকে আরও একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছেন। ওটা একটা মানে অদ্ভুত জিনিস করে দিয়েছেন ছবিটার সাথে। যাই হোক, তো হ্যাঁ, যেটার কথা আমার মনে পড়লো সেটা হচ্ছে যে এই ছবিটাতে আপনি দেখবেন যে ঠাকুর বলুন, যারা প্রোটাগনিস্ট, ঠাকুর, জয় বীরু, হ্যাঁ, এদের কারোর কিন্তু কোনো এন্ট্রি সিন নেই, মানে সো কল্ড একটা এন্ট্রি সিন, একটা কালো স্ক্রিন থেকে বেরোচ্ছে, এরকম কিন্তু নেই। যদিও তখনকার দিনে এই এন্ট্রি সিনের ধামাকাটা এত ছিল না, বাট একটা ওই হতো না যে হিরোকে প্রথমে ডিরেক্টলি দেখাবো না, প্রথমে হিরোর পা দেখাবো, তারপরে হিরোর হাত দেখাবো, তারপরে হিরোর মুখ দেখাবো, এরকম কিন্তু কারণ নেই। জয়বীরুরও নেই, ঠাকুরেরও নেই, আছে কার? গব্বর সিং এ। গব্বর সিং এর প্রথমে পা দেখানো হচ্ছে, তারপর গব্বর সিং বলছে যে বলার পরে সুয়ারকে বাচ্চা বলে ঘুরছে। তো ওই জিনিসটা, এটাও আপনাকে দেখতে হবে যে কিভাবে সালিম জাভেদ পুরো ঘুরিয়ে দিচ্ছে টেমপ্লেটটাকে, যে কি হয় ইউজুয়ালি হিরোদের একটা মাস অ্যাপিয়ারেন্স হয়, একটা গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স হয়, এখানে ভিলেনের গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে, মানে পুরো ছবিটাই ভিলেনকে আরো বেশি মেনাসিং করে তোলার জন্য, যে ভিলেন অনেক বড় হিরোর তুলনায়, তো ভিলেনকে মারা কিন্তু অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হবে। তো এই এত কিছুর পরে গিয়ে যখন শেষটা হয়, আমি জানি না রিমাস্টার্ড ভার্সনে বোধহয় অল্টারনেট এন্ডিংটা আছে, কিন্তু যখন শেষটা হয়, যেটা মেন আমরা থিয়েট্রিক্যাল এন্ডিংটা দেখতে পাই, যে এত কিছুর পরে গাব্বার জেল থেকে একবার পালিয়ে গেল, ঠাকুরের পুরো ফ্যামিলিকে মেরে দিল, ঠাকুর রিভেঞ্জ নেবে বলে ডিসাইড করলো, দুজন লোককে নিয়ে এলো, নিয়ে আসার পরে তারা এত কাঠ খড় পুড়িয়ে ফাইনালি গাব্বারকে বাগে পেল, তার মধ্যে একজন আবার মারাও গেল, ফাইনালি গাব্বারকে বাগে পেল, এবং কি হলো, ঠাকুর মারতে যাচ্ছে, পুলিশ চলে এলো, এসে গাব্বারকে নিয়ে চলে গেল। কি লাভ হলো? প্রচন্ড একটা বিরাট লেট ডাউন। এই এন্ডিংটা ইটস আ হিউজ লেট ডাউন। গাব্বারকে যদি মারা হতো, উই আর অল ওয়েটিং ফর গাব্বার টু ডাই, এবং গাব্বার যদি না মরে, এই ছবিটার মানে এই ছবিটার সার্থকতাটাই থাকে না। তো গাব্বার মরে যাওয়াটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো আই থিঙ্ক অল্টারনেট এন্ডিং ইজ আ মাচ বেটার ভার্সন, মানে যেটা আর কি প্রথমে স্টেজে প্লে করা, মানে প্রথমে স্ক্রিনে প্লে করা হতো, তারপরে পরবর্তীকালে একটা বিশেষ কারণে, রাজনৈতিক কারণে জিনিসটা চেঞ্জ করা হয়। তো সেটার আমি বিশদে আর যাচ্ছি না। যাই হোক, তো তার ভিত্তিতে আর কি একটা রাজনৈতিক কারণে এন্ডিংটা চেঞ্জ করা হয়, এবং এমনভাবে করা হয় যাতে
দেখানো হয় যে না, আমাদের দেশে এখনো ল অ্যান্ড অর্ডার আছে, মানুষ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। তো এন্ডিংটা চেঞ্জ করা হয় এবং রমেশ সিপ্পি অল্টারনেট এন্ডিংটা দেন, এবং সেই অল্টারনেট এন্ডিংটা পুরোপুরি একটা জালি জিনিস, মানে ওটা যাচ্ছেই না পুরো ছবিটার ন্যারেটিভটার সাথে। হয়তো গব্বরকে মেরে দেওয়া, এবং আপনি দেখবেন একটা জিনিস, যে পুরো ছবিতে ঠাকুর একবারও চোখের জল ফেলে না, একবারও কাঁদে না। ইভেন ওর বাড়ির লোক যখন মারা যায়, ও কাঁদার টাইম পর্যন্ত পায় না, ও যায় গব্বরকে মারতে এবং গব্বর ওর হাতগুলো কেটে নেয়, তো কাঁদার টাইম সে পায় না। ঠাকুর কাঁদে একদম শেষে গিয়ে। আপনি যদি অল্টারনেট এন্ডিংটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনি দেখতে পারেন চাইলে। তো অল্টারনেট এন্ডিংটা যদি দেখেন, যে ঠাকুর হাউ হাউ করে কাঁদছে, ভেঙে পড়লো, প্রথমবার তার চোখ দিয়ে জল পড়লো, সেই ইম্প্যাক্ট তো ভাই পুলিশ তুলে নিয়ে চলে গেল তাতে নেই। কি গ্যারেন্টি আছে গব্বর আবার জেল থেকে বেরোবে না? অ্যাকচুয়ালি গব্বর জেল থেকে বেরোয় 17 বছর পর, গব্বর জেল থেকে বেরোয়, এবং আরেকটা ছবি হয় তা নিয়ে, রামগড়কে শোলে বলে। ছবিটা আপনাদের আমি রেকমেন্ড করবো না একেবারেই, বাট হয় আর কি। আমজাদ খান এই রোলটাকে রিপ্রাইজ করেন। তো সেখানে 3-4 জন অনামী অ্যাক্টর, তারা গব্বরকে ফাইনালি মারে। তো যাকে ছেড়ে দিন, সেটা সেটা নিয়ে সেই ডিটেলে আর আমি যাচ্ছি না। তো আই ফেল্ট ইটস আ বিট অফ আ লেট ডাউন, মানে এন্ডিংটা কোথাও একটা গিয়ে যেন পুরো জিনিসটাকে একটা ডিসসার্ভিস করে দেয়, পুরো গল্পটাকে একটা ডিসসার্ভিস করে দেয়। গব্বর সিং হ্যাড টু ডাই, তো অ্যান্ড ঠাকুর হ্যাড টু ক্রাই। লেটস মুভ অন টু অ্যানাদার পার্ট। যে জায়গাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এডিট করে ভালো করেছেন ডিরেক্টর, সেটা হচ্ছে যখন একে আঙ্গালের ছেলে, যেটা সচিন পিলগাঁওকার করেছেন, নাম কি ছিল, আনোয়ার এরকম কিছু একটা ছিল, মনে পড়ছে না আমার এক্স্যাক্টলি নামটা। তো আহ, সচিন পিলগাঁওকার যে রোলটা করেছেন, তো যখন উনি মারা যাচ্ছেন, ওই মারা যাওয়ার সিকোয়েন্সটার একটা পুরো শ্যুট করা ছিল, মানে ও যাচ্ছে ওখানে, ওকে ধরে নিয়ে এসেছে, গাব্বার ওইটা এরকম দেখছে, দেখে ওই পিঁপড়েটাকে মারছে, তারপর তাকাচ্ছে, তাকিয়ে তারপর দেখা যাচ্ছে ওদেরকে বেঁধে রেখে, ওকে ওরা বেঁধে রেখেছে, ডাকাতরা ধরে নিয়ে এসেছে, এবং ও গাব্বারের দিকে তাকিয়ে একটা থুতু ফেলছে, তারপর গাব্বার ফাইনালি ওকে মারছে, এবং সেই মারাটা দেখানো হয়। তো সে মারাটা দেখানো হয়, এবং তারপরে ওকে গাধার পিঠে চাপিয়ে, ওই ঘোড়ার পিঠে চাপিয়ে ওকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো সেইটা না, মানে সামহাউ, মানে আমার যেটা মনে হয়েছে, যেটা দেখানো হয়েছে, যে গাব্বার ওকে ওই পিঁপড়াটাকে মারলো এবং কাট্টু ওকে নিয়ে চলে আসছে, ওটা অনেক বেটার এন্ডিং। ওটা অনেক বেটার, যদিও মানে আই নো ওয়াই দে চোজ টু কাট ইট আউট, বিকজ ভায়োলেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছিল ইন দ্যাট কেস, সেই জন্য দে চোজ টু কাট ইট আউট। বাট আই থিঙ্ক ওই ভায়োলেন্সটা না দেখানোটাই ইজ দ্য মাস্টার স্ট্রোক। এবং এই যে মেরে দিল, তারপরে যে কাট্টু নিয়ে যাচ্ছে, ইটস আ মাচ বেটার ভার্সন। তো একটা দিক যেটা কেটে ভালো করেছেন, আর একটা দিক যেটা চেঞ্জ করে ভালো করেননি, দুটোই আমি বললাম। এবং গ্ল্যাড যে অমিতাভ বচ্চনের বেঁচে ওঠার সিনটা ওনারা শ্যুট করেননি। তো অমিতাভ বচ্চন মারা যাওয়াটা ইজ আ হিউজ থিং, প্লেড আ হিউজ পার্ট। পুরো ব্যাপারটাকে মানে লাস্টে গিয়ে একটা হাইতে তোলার জন্য ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অমিতাভ বচ্চনের মারা যাওয়াটা। তো এবং ধর্মেন্দ্র পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স, সিরিয়াসলি। মানে আমি বলবো যে ধর্মেন্দ্র যে পারফরমেন্সটা দিয়েছেন, ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে এই যে ছবিটাতে, মানে আমরা ধর্মেন্দ্র পারফরমেন্সটা অ্যাকচুয়ালি খুব লুক ডাউন আপন করি, বাট হি ইজ দ্য পার্সন হু অ্যাকচুয়ালি ডোনেটেড দ্য মাসালা ইন দিস জনরা, ইন দিস ফিল্ম। হি ইজ দ্য গাই হু অ্যাকচুয়ালি ডিড এভরিথিং। এবং এই ব্যালেন্সটাও ভীষণ ভালো স্ট্রাইক করেছেন অমিতাভ এবং ধর্মেন্দ্র, দুটো ভীষণ ভালো হয়েছে। এবং দুর্দান্ত ছবি, শোলে এইসব কারণেই দুর্দান্ত। যদিও ছবিটার প্রচুর ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস আছে, এবং কত ইনফ্লুয়েন্সেস আছে সেটা নিয়ে আমরা ডিটেলে যাচ্ছি না। ওয়েস্টার্ন যে জনরাটা, সেটাকে স্প্যাগেটি থেকে কারি বানানোর জন্য রমেশ সিপ্পিকে ধন্যবাদ, এবং সালিম জাভেদকে ধন্যবাদ। যদিও ওদের পরের যে ইয়েটা হয়েছিল, সেটা আমার খুব একটা পোষায়নি। কিন্তু এই যে ধরুন স্প্যাগেটি ওয়েস্টার্ন, এই যে জনরাটা, এটার সঙ্গে ডেকয়েটটাকে ওরা মিশিয়েছিল। আমি যেটা নর্মালি স্টাডি করতে গিয়ে দেখলাম, যে এটা মেইনলি বলেছে যে এই যে কারি ওয়েস্টার্ন জনরাতে নাকি এটা প্রথম টাইপের কাজ, মানে ডেকয়েট এর সাথে বিদেশি স্প্যাগেটি ওয়েস্টার্ন মিক্স করে ছবিটা বানানো।
অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, কারণ এই বছরই আরেকটা ছবি তৈরি হয় ধর্মাত্মা। সেই ছবিটারও প্রচুর এরকমই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস আছে, ফিরোজ খানের ছবি। আরেকটা ছবি আছে ফিরোজ খানেরই, সেটা হচ্ছে খোটে সিক্কে। সেই ছবিটার মধ্যেও প্রচুর এরকম সিমিলার ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস আছে। সেই ছবিটা তো পুরো গুড ব্যাড অ্যান্ড আগলি থেকে একটা, মানে গুড ব্যাড অ্যান্ড আগলি যে টাইটেল ট্র্যাকটা, ওটাও আরডি বর্মন পুরো চেপে দিয়েছিল ইয়েতে। তো খোটে সিক্কে, ধর্মাত্মা, এগুলোর সঙ্গে কিন্তু প্রচুর সিমিলারিটিস আছে শোলের। এবং এগুলো কিন্তু ওই সেভেন সামুরাই বলুন বা গুড ব্যাড অ্যান্ড আগলি বলুন, যেমন খোটে সিক্কে ইজ এ ম্যাশ আপ অফ গুড ব্যাড, গুড ব্যাড অ্যান্ড আগলি নয়, খোটে সিক্কে ইজ এ ম্যাশ আপ অফ ওই ছবিটা, ডলার্স ট্রিলজির প্রথম ছবিটা, আ ফিস্টফুল অফ ডলার্স। আ ফিস্টফুল অফ ডলার্স এর সাথে সেভেন সামুরাই দুটোকে মার্চ করে, মানে ইয়োজিম্বোর সাথে সেভেন সামুরাই দুটোকে মার্চ করে খোটে সিক্কে বানানো। যে একজন র্যান্ডম লোক, তার সাথে 7জন লোক, এরা মানে 6জন লোক, এরা এসে একটা গ্রামকে বাঁচাচ্ছে পাতি। আর এই ছবিটা শোলে কিন্তু বুচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিড থেকেও বিশাল ইনফ্লুয়েন্সড। মানে ওই যে অমিতাভ বচ্চনের ওই যে শেষের যে জায়গাটা যেখানে অমিতাভ বচ্চন মারা যাচ্ছে এবং মানে ওইখানে গুলির যে স্টেজিংটা, যে গুলি নেই এ নেই এতেই, তো ওই যে জায়গাটা, ওই ওই স্টেজিংটা কিন্তু প্রচন্ড বুচ ক্যাসিডি সানড্যান্স কিড ঘেঁষা। এবং দুজনের যে ব্যান্টারটা, দুজনের মধ্যে যে কন্টিনিউয়াস কথা কাটাকাটি, কন্টিনিউয়াস একটা হাসি ঝগড়া, একটা ব্যাপার, একটা লাভ হেট রিলেশনশিপ দুজনের, সেটাও কিন্তু প্রচন্ড ওই বুচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিড ঘেঁষা। তার সঙ্গে তো বললামই ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্টের ওই সেম টু সেম একটা দৃশ্য আছে। তারপরে আরেকটা আরেকটা দৃশ্য আছে যেটা প্রচন্ড সিমিলার, যেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্টের থেকেও। এবং আরেকটা ছবি আছে একদম প্রথম ট্রেন রবারি ছবি, দ্য গ্রেট ট্রেন রবারি। সেটাই অ্যাকচুয়ালি এদের ফাদার ফিল্ম, এদের সবার ফাদার ফিল্ম। সেটা হচ্ছে, সেটা থেকে ওই প্রথম যে ট্রেন রবারি দৃশ্যটা, সেটা পুরোপুরি অনেকটাই নেওয়া, মানে টেকনিক্যালি অনেকটাই সিমিলার আর কি। এবং সার্জিও লিওনির স্টাইল থেকে তো প্রচুর 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 ইনফ্লুয়েন্স আছে এই ছবিটার। কিন্তু দ্যাট বিং সেড, ইন্ডিয়ান সিনেমাতে যে টেকনিক্যাল যে অ্যাচিভমেন্টটা, সেটা কিন্তু না খোটে শিক্ষা করতে পেরেছে, না ধর্মাত্মা করতে পেরেছে। শোলে কিন্তু সেটা করতে পেরেছে। যে 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 অ্যাম্বিশন গুলো ওরা নিয়ে ছবিটা তৈরি করেছে, এবং কন্টিনিউয়াস একটা, মানে কোনো আননেসেসারি ইন্ডিয়ানাইজেশনের জন্য কোনো আননেসেসারি ভুলভাল জিনিসপত্র নেই, অথচ প্রচন্ড রুটের ইন্ডিয়ান একটা জিনিস কিন্তু অ্যাট দ্য সেম টাইম। আমার এক ফেলো চ্যানেল আছে দেবজ্যোতি, ও খুব সুন্দর করে এই মেটাফরিক্যাল অ্যাঙ্গেলটা এক্সপ্লেন করেছে শোলে। তো সেটা আপনারা দেখতে পারেন। তো এই হলো ব্যাপার, মানে ওভারঅল শোলে ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম। ইন বাংলাতে এরকম আরো ছবি তৈরি হয়েছে কিনা, এবং কয়েকটা ছবি আমার মনে পড়ছে, যেমন পুরুষোত্তম বলে একটা ছবি আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডিরেকশন। সেই ছবিটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। সেই ছবিটা কিন্তু একটা প্রপার এরকম ভিজিল্যান্টে ওয়েস্টার্ন ফিল্ম টাইপের ছবি। উত্তম কুমার একটা রাজদ্রোহী বলে ছবি আছে, সেটাও কিন্তু ওয়েস্টার্ন জনরার খুব কাছাকাছি আর কি। যেহেতু বাংলা ছবি, পুরনো বাংলা ছবি মূলত সাহিত্যভিত্তিক ছবি হতো, এবং ওয়েস্ট মানে হলিউড স্টাইল থেকে ইনফ্লুয়েন্সড হলেও, মানে হলিউডের গল্প থেকে ডিরেক্ট ঝেপে পড়ে দেবো এই অ্যাটিটিউডটা খুব কমই ছিল। মানে থ্রিলার বেশ কিছু করা হয়েছে, কিন্তু এরকম ডিরেক্ট জনরা, ওয়েস্টার্ন জনরার ছবি খুব বেশি করা হয়নি। তো তো খুব কমই আছে। যেমন রাজদ্রোহী ছবিটা এরকম একটা, যদিও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে নেওয়া। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আরেকটা গল্প, সেটাও ওয়েস্টার্ন জনরার খুব কাছাকাছি, সেটাকে স্পশ বাকলিং জনরার মধ্যেও ফেলা যেতে পারে, সেটা হচ্ছে ঝিন্দেলবন্দি। রৌদ্র ছায়া ছবিটাও উত্তম কুমারের, সেটা খুবই ওয়েস্টার্ন জনরার কাছাকাছি ছবি। এছাড়া পথভোলা বলে একটা ছবি আছে, সেটা আদ্যপান্ত ড্রামা ছবি। ওয়েস্টার্ন বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, এটা আদ্যপান্ত ড্রামা ওয়েস্টার্ন বলা যেতে পারে। ওরা চারজন বলে একটা ছবি আছে, সেটাকে এটা সমিত বঞ্জর ডিরেকশন, ভীষণ ভালো ছবি। ওরা চারজন ছবিটা আপনারা চাইলে দেখতে পারেন। একটু একটু ডায়লগ এবং পিচে প্রবলেম আছে, বাট আদারওয়াইজ টেকনিক্যালি খুব ভালো ছবি। একটা রিভিশনিস্ট ওয়েস্টার্ন ছবি ওটাও।
তো এরকম কয়েকটা ছবি আছে। এবার শোলে নিয়ে কিছু সমস্যাও রয়েছে। আমি দেখলাম বেশ কিছু ক্রিটিসিজম রয়েছে। একটা একটা আমি দেখলাম যেখানে বলছে যে ফিউডালিজমটাকে কনফর্ম করেছে ছবিটা, যেটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি। এবার শোলে তো আমি, যদি সত্যিও হয় তাও আমি এটা বলবো যে শোলে তো আর একটা ক্লাস্টারের গল্প বলছে না, একটা সার্টেন গ্রামের গল্প বলছে। হ্যাঁ, এখানে ভিলেজারদের যে পয়েন্ট অফ ভিউটা সেটা একেবারেই দেখানো হয়নি, পুরোটাই ঠাকুরের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে গ্রামের যে ঠাকুর তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। কিন্তু হ্যাঁ, হয়তো ভিলেজারদের পয়েন্ট অফ ভিউটা, মানে ভিলেজারদের উপর যে শোষণটা হচ্ছে সেখানে ভিলেজারদের পয়েন্ট অফ ভিউটা উঠে এলে আরো ভালো হতো। কিন্তু তাও আমি বলবো এই ক্রিটিসিজমটা আর কি অ্যাপ্লিকেবল নয়। কারণ জোর করে আর কি ক্রিটিসাইজ করা টাইপের ব্যাপার। হ্যাঁ, হয়তো ফিউডালিজমটাকে নর্মালাইজ করেছে ছবিটা, আমি অস্বীকার করতে পারবো না কোনো অ্যাঙ্গেল থেকেই, যে হ্যাঁ ঠাকুররা যে অপারেশনটা করতো সেই জায়গাটা তো দেখানো হয়নি। কিন্তু শোলে তো জাস্ট একটা গ্রামের গল্প বলছে এবং গব্বর সিং এর অত্যাচারের গল্প বলছে। সেটা মানে সেটা কখনোই এমন একটা ওয়েস্টার্ন ছবি হয়ে যায় না যেটা মানে একটা সার্টেন ক্লাস অফ পিপলকে ডিফেন্ড করে দিচ্ছে, তা কখনোই নয়। শোলে একটা পার্টিকুলার লোকের গল্প এবং সেইটা আপনার সাথে প্রচন্ড ইমোশনালি কানেক্ট করে এবং সেই জন্যই শোলে স্ট্যান্ড আউট করে আজও, এত বছর পর। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে শোলে আপনারা যদি না দেখে থাকেন এখনো, তাহলে কি করছেন দেখুন, আর বড় স্ক্রিনে যদি সুযোগ হয় অবশ্যই দেখুন। তো এই আমার ভিডিও ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, খুব বেশি কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করলাম না, মূলত শোলে নিয়েই আলোচনা করলাম এবং শোলের প্লট, আমার মনের মধ্যে ইম্প্যাক্ট বড় স্ক্রিনে দেখে এইসব নিয়ে আলোচনা করলাম। তো শোলে দেখুন এবং আবার দেখুন, যতবার পারবেন দেখুন। এই ভিডিওটা ভালো লাগলে চেনা জানা লোকের মধ্যে ছড়িয়ে দিন এবং ভিডিও নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটা ঠেকিয়ে দিন, লাইক করুন। নমস্কার।